আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে আরো নতুন কিছু টপিক আলোচনা করব। আমরা সবাই জানি আমরা ইতিমধ্যে ম্যাট্রিক্স থেকে বেশ কিছু টপিক আলোচনা করেছি। যেমন আমরা ডেফিনিশন অফ ম্যাট্রিক্স আলোচনা করেছি, টাইপস অফ ম্যাট্রিক্স আলোচনা করেছি, ম্যাট্রিক্সের অপারেশনস দেখেছিলাম। ওখানের মধ্যে আমরা এডিশন, সাবট্রাকশন, স্কেলার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ডিটারমিন্যান্টস, ক্রেমারস রুল এবং বিজনেস অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন এবং ক্রেমারস রুলের মাধ্যমে কিভাবে সাইমালটেনিয়াস ইকুয়েশন জাতীয় বিজনেস অ্যাপ্লিকেশন সলভ করতে হয় তা আমরা ইতিমধ্যে আমাদের একাধিক লেকচারে আমরা আলোচনা করেছি। তো আজকের লেকচারের প্রতিপাদ্য বিষয় থাকবে মাইনর অফ ম্যাট্রিক্স, কোফ্যাক্টর অফ এ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এবং ফাইনালি বিজনেস অ্যাপ্লিকেশন অফ ইনভার্স ম্যাট্রিক্স মেথড। আসুন আমরা শুরু করি। প্রথমে আমরা মাইনর অফ এ ম্যাট্রিক্স দিয়ে আমাদের আলোচনা শুরু করি। আচ্ছা, আমরা একটা বিজনেস প্রবলেম, আমরা গত ক্লাসে যে একটা বিজনেস প্রবলেম সলভ করছি সেই বিজনেস প্রবলেমটাই পুনরায় নিচ্ছি। নতুন নিয়মে আমরা এটাকে সলভ করব। দেখুন, আমরা আলোচনা করেছিলাম three persons A, B and C possess টাকা 3000, 2000 and 2500 respectively. With the entire amount, I purchased 5 shares of Taka X each, 3 shares of Taka Y each, 4 shares of Taka Z each. B purchased 3 shares of Taka X each, 4 shares of Taka Y each, and 2 shares of Taka Z each. C purchased 4 shares of Taka X each, 3 shares of Taka Y each, and 4 shares of Taka Z each. So now determine the value of each share of different types by using inverse of matrix method. আমরা এখানে ম্যাট্রিক্সের ইনভার্সনের মাধ্যমে, ইনভার্স অফ ম্যাট্রিক্সের মাধ্যমে এই প্রবলেমটাকে সলভ করতে বলা হয়েছে। এই প্রবলেমটা আমরা ইতিমধ্যে ক্রেমারস রুল এর মাধ্যমে আমরা সলভ করেছিলাম, যেখানে আমরা ডিটারমিনেন্টস এবং ক্রেমারস রুল ব্যবহার করেছিলাম। তো যাই হোক, আজকে আমরা এটাকে নতুন ভাবে দেখব। আমরা প্রথমে লিনিয়ার ইকুয়েশন আকারে সাজিয়ে নেই। 5 shares of x, 3 shares of y, 4 shares of z নিচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এর শেয়ারের এর টোটাল ইনভেস্টমেন্ট আমরা পাচ্ছি 5x + 3y + 4z = 3000। তার সর্বসাকুল্য আছে 3000 টাকা, সেটাই 3000 টাকা ইনভেস্ট করেছে। বি এর ইনভেস্টমেন্ট আসছে 3x + 4y + 2z = 2000, যেহেতু তার হাতে 2000 টাকা আছে। আর সি এর ক্ষেত্রে হবে 4x + 3y + 4z = 2500। এভাবে আমরা প্রথমে লিনিয়ার ইকুয়েশন আকারে সাজালাম। এরপর আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে সাজাই, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আকারে সাজাই, আমরা দেখতে পাচ্ছি কোএফিশিয়েন্ট গুলোকে আমরা আলাদা করে লিখলাম 5 3 4 3 4 3 4 2 4 এবং আমরা ভেরিয়েবল গুলোকে আলাদা করে লিখলাম x y z। এখন আমরা যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন ব্যবহার করি তাহলে কিন্তু আমরা এই ফলাফলটা পাচ্ছি। যেমন আমরা জানি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হলো রো দিয়ে কলামকে গুণ করে কলাম হিসেবে বসে যাবে, এবং ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জানি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হয়। প্রথম ম্যাট্রিক্সের রো কলাম সংখ্যাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান হতে হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। যেহেতু এখানে আছে তাই করা যাবে। আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি 5 3 4 দিয়ে যদি আমি x y z কে মাল্টিপ্লাই করে যোগ করি বসাই, 5 * x + 3 * y + 4 * z চলে আসছে আমার এই প্রথম ইকুয়েশনটা। এইভাবে আমরা এটাকে ম্যাট্রিক্সের অ্যারেঞ্জমেন্ট আকারে সাজালাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমি ম্যাট্রিক্সের অ্যারেঞ্জমেন্ট হিসেবে সাজাই, তখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি একটা নামকরণ করি, সাপোজ ডি, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি একটা নাম দেই, কোএফিশিয়েন্ট গুলোকে যদি আমি ডি হিসেবে নাম দেই এবং ভেরিয়েবলটাকে যদি আমি একটা ভি হিসেবে রাখি, সেক্ষেত্রে আমি ফলাফলটাকে হয়তো লিখতে পারি ভি হিসেবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট, আমার যে টাকাটা আমার আছে, the money I possess, the money A, B and C possess, সেটা যদি আমি B দিয়ে লিখি তাহলে এটাকে আমরা সরলভাবে লিখতে পারি D into V equals to B। I repeat, D into V equals to B। এখান থেকে আমি যদি ভেরিয়েবল গুলো, আমাকে এখানে অজানা রাশি আছে বা ভেরিয়েবল আছে x y z অর্থাৎ V, তো V টা যদি আমি বের করতে হয়, D কে আমাকে কি করতে হবে, ইনভার্স করে নিয়ে যেতে হবে অপর পাশে। যদি অপর পাশে পক্ষান্তর করি সেক্ষেত্রে আমার D টা হয়ে যাচ্ছে
1/d বা d টু দি পাওয়ার -1 বা d ইনভার্স। এখানে আমাকে এখন d ইনভার্স এর মানটা বের করতে হবে। তো d ইনভার্স এর মানটা বের করা বা ম্যাট্রিক্সের ইনভার্স এর ফর্মুলাটা কি? ইনভার্স অফ ম্যাট্রিক্স d ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ d ইনটু অ্যাডজয়েন্ট অফ d। আমাদের ম্যাট্রিক্স ইনভার্সনের আমি একটা ডিটেইলস একটু পরে আলোচনা করব। প্রথমে দেখিন আমাদের ম্যাট্রিক্সের যখন আমরা ইনভার্স করি তখন ইনভার্সের ফর্মুলাটা হলো 1 বাই ডিটারমিনেন্ট অফ d, d ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে অ্যাডজয়েন্ট অফ d কে, d ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টকে ডিভিশন করতে হয় বা ভাগ করতে হয়। ঠিক আছে, এটাকে আমরা করে দেখব। সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট আবার বের করতে হলে আমরা ফলাফলটা পরে আমরা আবার দেখছি। অ্যাডজয়েন্ট অফ ডি যদি আমাকে বের করতে হয় তখন অ্যাডজয়েন্ট অফ ডি করার জন্য আমাকে যেটা করতে হয়, কোফ্যাক্টর অফ ডি কে ট্রান্সপোজ করতে হয়। আমাদেরকে প্রথমে ডি ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর বের করতে হবে এবং কোফ্যাক্টর বের করার পরে তাকে ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট অফ ডিটা পেয়ে যাব। তাহলে আর এখানে আমরা সময় না দিয়ে আমরা প্রথমে এই বেসিকগুলো দেখে নিই। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পেলাম। আমাদেরকে যদি ইনভার্স বের করতে হয় তাহলে আমাকে প্রথমে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ডি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করে নিতে হবে এবং ডি ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট বের করে নিতে হবে। একইভাবে ফলোইংলি আমরা যদি অ্যাডজয়েন্ট অফ ডিটা বের করতে চাই সেক্ষেত্রে আমাকে কোফ্যাক্টর বের করতে হবে ডি ম্যাট্রিক্সের এবং কোফ্যাক্টরকে ট্রান্সপোজ করতে হবে। সো এখানে আমার কয়েকটা কাজ আমরা দেখছি। এক নাম্বার হলো কোফ্যাক্টর করতে হবে। কোফ্যাক্টরকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে আমরা অ্যাডজয়েন্ট পাবো, অ্যাডজয়েন্টকে আবার ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করলে আমরা ইনভার্স পাবো। ঠিক আছে, তখন ইনভার্স যখন আমি পেয়ে যাব তখন ইনভার্স থেকে আমরা বি দিয়ে মাল্টিপ্লাই করলে, অর্থাৎ আমাদের যে ইনভেস্টমেন্ট ইন টোটাল ইনভেস্টমেন্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আমাদের ভেরিয়েবল অর্থাৎ বি এর মানটা পেয়ে যাব। তো আসুন আমরা একে একে ধাপে ধাপে ধাপগুলো দেখে নেই। প্রথমে আমাকে বলছে কোফ্যাক্টর বের করতে। প্রথমে আমরা কোফ্যাক্টর বের করতে হবে। কোফ্যাক্টর বের করতে জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদেরকে মাইনর বের করতে হবে। কোফ্যাক্টর বের করার জন্য আমাদেরকে মাইনর বের করতে হবে। তো মাইনর গুলো আমরা কিভাবে করব? আসুন আমরা দেখে নিই মাইনরের ডেফিনিশনটা কি। মাইনর অফ এ ম্যাট্রিক্স when আমরা যখন কোন একটা ম্যাট্রিক্স থেকে, আমি সরাসরি চলে যাচ্ছি, যখন আমরা কোন একটা ম্যাট্রিক্স থেকে কোন একটা পার্টিকুলার সেলকে সিলেক্ট করব এবং সেই সেল বরাবর রেসপেক্টিভ রো এবং রেসপেক্টিভ কলামকে ইরেজ করে দিব বা ইগনোর করব, তখন যেই ম্যাট্রিক্সটা বাকি থাকবে সেটাকে আমরা এই সেলের সাপেক্ষে মাইনর বলবো, এই ম্যাট্রিক্সের একটা মাইনর বলবো। এইভাবে এটা যেহেতু একটা 3/3 ম্যাট্রিক্স সেহেতু এখানে প্রতিটা সেলের জন্য অর্থাৎ 9টা সেলের জন্য আলাদাভাবে আমরা 9টা মাইনর পাবো। একইভাবে আমরা দেখি, অর্থাৎ আমি যদি আমি এখান থেকে যে কোনো একটা পার্টিকুলার রোকে এবং কলামকে বেছে নিই, সাপোজ আমি যদি এই রোটাকে, প্রথম রোটাকে ফার্স্ট রো এবং ফার্স্ট কলামকে যদি বেছে নেই, ভাগ করে দেই, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে A11 এর জন্য এটা পুরোটা হবে একটা মাইনর ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স। ঠিক আছে, when deleting any row and any column of A matrix A, then we get a 2/2 matrix which is called a submatrix of A. এই যে আমরা A ম্যাট্রিক্স একটা সাবম্যাট্রিক্স পেলাম, এই সাবম্যাট্রিক্সটাই হলো একটা মাইনর। এক্ষেত্রে এই সেলের জন্য A11 সেলের জন্য এটি একটি মাইনর। ইভেন্চুয়ালি আমরা যদি A12 সেলটাকে নিই, রো 1 কলাম 2 কে যদি নেই, সেক্ষেত্রে এই সেল বরাবর কলামটা এবং এই সেল বরাবর রোটাকে বাদ দিলে যেটা থাকবে A21 A31 A23 A33, এটাও একটা মাইনর হবে। তাহলে আসুন আমরা দেখে নিই A11 এর জন্য মাইনর A11 বরাবর আছে এখানে আমাদের রিপ্লেস করে 5 দিয়ে, তাহলে মাইনর অফ 5 ইকুয়ালস টু আসছে কত? আমরা যদি মাইনর অফ 5 নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি এই কলামটা বাদ যাবে, এই রোটা বাদ যাবে, তাহলে থাকছে কি 4324। তাহলে দি মাইনর অফ 5 ইকুয়ালস টু 4324। একইভাবে আমরা যদি 1 2 অর্থাৎ রো 1 কলাম 2 যদি নিয়ে নেই, সেক্ষেত্রে এই পয়েন্টের সাপেক্ষে আমরা দেখছি এখানে মাইনর হবে 3424 3 এর সাপেক্ষে 3424। অনুরূপভাবে আমরা 4 বরাবর রো 1 কলাম 3 নেই, তাহলে সেক্ষেত্রে 3443 এটা হবে আমাদের মাইনর। তো আমরা আশা করি আমরা মাইনর বের করাটা বুঝে গেছি।
মাইনর বের করি আমরা এই জন্য যাতে করে আমরা কোফ্যাক্টরটা সহজে বের করতে পারি। আসুন আমরা কোফ্যাক্টরটা দেখি। If we multiply the minor of the element in the ith row and jth column of the determinant of the matrix by minus 1 to the power I plus j, the product is called the cofactor of the element. অর্থাৎ আমি এই মুহূর্তে যে একটি মাইনর নিচ্ছিলাম, যেমন ধরলাম এই 5, আমি a11 কে বেছে নিচ্ছি। এই a11 বরাবরে একটা রো কে আমি বাদ দিলাম, কলামকে বাদ দিলাম। এটা যেই মাইনরটা পাচ্ছি আমি, যেই মাইনরটা বা সাবম্যাট্রিক্সটা আমি পেয়েছি, এই সাবম্যাট্রিক্সটার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। এইটার ডিটারমিনেন্ট বের করার পরে তাকে -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, অর্থাৎ যেই ম্যাট্রিক্সের মাইনর সেই পজিশনে যে রো এবং কলাম আছে তাকে উপরে যোগ করে নিতে হবে। -1 টু দি পাওয়ার I প্লাস জে দিয়ে ওই এক্সাক্ট মাইনরটাকে আমরা মাল্টিপ্লাই করব। আমি আবার দেখি, খুবই সহজ একটি বিষয়। আমরা আবার দেখছি -1 টু দি পাওয়ার 1 প্লাস I প্লাস জে ইন্টু মাইনর অফ aij, অর্থাৎ আমি aij নিচ্ছি। aij যদি আমি নেই, যেমন ধরলাম আমরা aij নিচ্ছি এটাকে 5 কে, যদি আমি 5 কে ধরে নিই, তাহলে 5 এর রো কত? 5 এর রো হলো 1, কলামও 1। 5 এর রো 1, কলামও 1, ঠিক আছে? তাহলে -1 টু দি পাওয়ার I যে হলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 হচ্ছে, এই গেল। এখন কি বলছে? মাইনর অফ aij, এই যে এটা নিয়েছি, এই পয়েন্টের মাইনরটা বের করতে হবে। একটু আগেই আমরা মাইনরটা শিখেছি, যেই সেলটা আমরা সিলেক্ট করছি সেই সেল বরাবরের রো এবং কলামকে আমরা ডিলিট করে দিব। সেক্ষেত্রে যেটা বাকি থাকবে সেটাই, সেই সাবম্যাট্রিক্সটাই হবে আমার এই 5 এর সাপেক্ষে বা এই আইj বা a11 সাপেক্ষে আমার মাইনর ম্যাট্রিক্স, ঠিক আছে? যেমন 4 3 2 4। এখন এটাকে আমার কি করতে হবে? ডিটারমিনেন্ট বের করতে হবে। এই হলো ব্যাপার। আমি আবার রিভিউ করে নিচ্ছি। aij ইকুয়ালস টু, অর্থাৎ কোন একটা পার্টিকুলার কোএফিসিয়েন্ট যদি আমি বের করতে হয় কোন একটা পার্টিকুলার সেলের জন্য, সেই ক্ষেত্রে সেই সেলটার -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম করতে হবে, ইনটু সেই সেলটার মাইনর বের করে নিতে হবে। সেই সেলটার সাপেক্ষে মাইনরটা বের করে নিতে হবে। যে মাইনরটা বের করব সেই মাইনরটাকে আবার ডিটারমিনেন্ট নিব। এখানে একটু একটা গ্যাপ রয়ে গেছে, এখানে ডিটারমিনেন্ট অফ দ্য মাইনর অফ হবে। এখানে ডিটারমিনেন্ট একটা কথা হবে, এখানে ডিটারমিনেন্ট হবে, মাইনর অফ aij এর ডিটারমিনেন্ট নিতে হবে। আমরা একটু কারেকশন করে নিই, ডিটারমিনেন্ট অফ মাইনর অফ aij। সো আসুন আমরা দেখে নিই। এখন আমরা প্রথমে বাছাই করে নিচ্ছি, প্রথমে সেল 1, এই রো 1 কলাম 1, এই ক্ষেত্রে পয়েন্টটা হলো 5। এই পয়েন্টের জন্য আমরা এখন কি করব? কোফ্যাক্টর বের করব। তাহলে কোফ্যাক্টর বের করার সময় আমি জানি 1 -1 টু দি পাওয়ার ij, তাহলে -1 দিলাম, পাওয়ার হলো রো প্লাস 1, I হলো রো, জে হলো জে, আমাদের জে ফর জানুয়ারি, এটা হলো 1, তাহলে রো 1 কলাম 1, -1 টু দি পাওয়ার 1 প্লাস 1। এখন এখানের মধ্যে আমরা মাইনর পেলাম 4324, 4324 লিখে ফেললাম। এরপর আসি আমাদের -1 টু দি পাওয়ার 2, তো -1 টু দি পাওয়ার 2 মানে আমরা -1 হোল স্কয়ার, তো -1 স্কয়ার হলে আমরা এখানে পাচ্ছি -1 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু +1, এই গেল। এখন আসি এই ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করব। আমরা ডিটারমিনেন্ট এর আগেও ক্লাসে আলোচনা করেছি, কেমন শুরু আলোচনা করার সময় আমরা ডিটারমিনেন্ট দেখেছি, আমরা আরেকটু দেখে নেই। ডিটারমিনেন্ট আমরা যখন এখানে এটা একটা 2/2 ম্যাট্রিক্স, আমি একটা 2/2 ম্যাট্রিক্সের জন্য ডিটারমিনেন্ট দেখে নেই। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি a ম্যাট্রিক্স একটা 2/2 ম্যাট্রিক্স, a11 a12 a21 a22। এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেন্ট কিভাবে হবে। ডিটারমিনেন্টকে আমরা সবসময় একটা প্যারালাল বার দিয়ে দেখব, দুটো প্যারালাল বার থাকবে, দুটো প্যারালাল বারের মাঝখানে দুটো প্যারালাল বার দিয়ে আমরা ডিটারমিনেন্টটাকে রিপ্রেজেন্ট করব। ওকে, সো a11 a21 a12 a22 আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনেন্ট বের করার সময় আমরা লেফট টপ সেলকে রাইট বটম সেল দিয়ে মাল্টিপ্লাই করি, এরপর তার থেকে লেফট বটম সেলকে রাইট টপ বটম দিয়ে রাইট টপ সেল দিয়ে মাল্টিপ্লাই করে বিয়োগ করি, অর্থাৎ a11 ইনটু a22 কে a22 থেকে a21 ইনটু a12 দিয়ে বিয়োগ করি। আমরা আবার দেখছি a11 ইনটু a22 থেকে a21 ইনটু a12 কে আমরা বিয়োগ করছি। এই হলো আমাদের ডিটারমিনেন্ট। এইভাবে
বিয়োগ, মনে রাখা যাবে। আসুন আমরা দেখে নিই। তাহলে আমরা যদি 4 এবং 4 কে মাল্টিপ্লাই করি কি পাচ্ছি? 16 বিয়োগ 3 গুণ 2 6, 16 বিয়োগ 6 10, 10 কে 1 দিয়ে গুণ করলে 10। অনুরূপভাবে -1 টু দি পাওয়ার 3, 3 হলে সেক্ষেত্রে এটা -1 থেকে যাবে। আমরা জানি -1 এর উপরে পাওয়ার যদি এটা যদি আমাদের ইভেন নাম্বার আসে তাহলে অবশ্যই -1 এর মানটা তখন প্লাস হয়ে যাবে। আবার -1 এর উপর পাওয়ার যদি অড আসে সেক্ষেত্রে এটা অবশ্যই নেগেটিভ আসবে। এই জন্য -1 টু দি পাওয়ার 1 + 1 = 1 + 1 উপরটা -1 আবার +1 -1 +1 এভাবে আসবে। অ্যাকচুয়ালি এটা এভাবেই হয়, সাধারণত যেটা হয় এভাবেই হয়। আমরা যখন কোন একটা 3/3 ম্যাট্রিক্সকে আমরা যখন দেখব তখন এই যে -1 টু দি পাওয়ার i + j সেটা অনেকটা এমনই হবে। এভাবে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরপর আমরা ক্যালকুলেশনটা করে দেখব। তাহলে আমরা দ্বিতীয় কোফ্যাক্টরের ক্ষেত্রে দেখি দ্বিতীয় কোফ্যাক্টরটাকে আমরা কিভাবে সাজাতে পারি। দ্বিতীয় কোফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের রো 1 রো 2 কলাম 1 a1, সেক্ষেত্রে আমাদের মান হলো 3 বরাবর আমি যদি এটাকে নেই রো 1 বাদ দিলাম কলাম 2 বাদ দিলাম, সেক্ষেত্রে এই যে পয়েন্টটা এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি রো হলো 1 কিন্তু কলাম হলো 2, তাহলে রো 1 কলাম 2 মানটা হবে +3, -1 টু দি পাওয়ার 3 = actually -1 আসে। আমরা এবার মাইনরগুলো বসিয়ে দিই। 3 এবং 4 2 এবং 4 3 এবং 4 2 এবং 4। এখন বের করব ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কিভাবে বের করব? এই যে আর 3 গুণ 4 12 বিয়োগ 4 গুণ 2 8 বিয়োগ করলে 4, 4 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 হবে। a13 এর ক্ষেত্রে a13 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি 4, এটাকে যদি আমরা নেই তাহলে এই বরাবর আমার কলামটা চলে যাচ্ছে রোটা চলে যাচ্ছে। মাইনর হবে 3 4 4 3 3 4 4 3 3 4 এবং 4 3। এদিকে আমার এই 4 যেটা যে স্থানে আছে সেটা রো হলো 1 কলাম হলো 3, রো 1 কলাম 3 3 1 4, এটা একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, তাহলে -1 টা এখানে কনভার্ট হয়ে +1 হয়ে যাবে। তাহলে 3 গুণ 3 9 বিয়োগ 4 গুণ 4 16, 9 বিয়োগ 16 -7। এরপরে আমরা রো 2 তে চলে আসি। রো 2 কলাম 1 a2 1, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা রো 2 কলাম 1 2 + 1 এটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার, তাহলে -1 থাকবে। 3 3 4 4 3 3 4 4, তাহলে 3 বিয়োগ 4 3 গুণ 4 বিয়োগ 3 গুণ 4 12 বিয়োগ 12 সমান 0। a2 1 চলে গেল। এরপরে আমরা a2 2 দেখছি। রো 2 কলাম 2, তাহলে রো 2 কলাম 2 যদি চলে যায় মাইনাস থেকে 5 4 4 4 5 4 4 4 এবং এখানের মধ্যে আমরা -1 টু দি পাওয়ার 2 + 2 রো 2 কলাম 2, তাহলে আমার এটা যেহেতু ইভেন নাম্বার আমার -1 টা +1 হয়ে যাচ্ছে। এরপরে 4 5 20 বিয়োগ 4 গুণ 4 16, 20 বিয়োগ 16 4। এরপর আসুন আমরা রো 2 কলাম 3 এটা নেই, a2 3 টা নিচ্ছি। 2 এবং 3 2 এবং 3 এর যোগফল হলো অড নাম্বার বা বিজোড় সংখ্যা, তাহলে -1 টা -1 থেকে যাবে। এরপরে আমরা দেখছি a1 1 a1 3 1, তাহলে বাদ দিলে 5 4 3 3 5 4 3 3। আমরা যদি আর গুণ করি 5 গুণ 3 বিয়োগ 3 গুণ 4 15 বিয়োগ 12 -3 টা আলটিমেটলি 15 থেকে 3 দিলে 3 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে -3। অনুরূপভাবে কিন্তু আমাদের তৃতীয় রো এর ক্ষেত্রেও আমাদের সেম জিনিসটা হয়েছে। আমরা যদি থার্ড রো নিই তাহলে দেখুন আমরা এটা পাচ্ছি এটা রো 3 কলাম 1, তাহলে 3 + 1 জোড় সংখ্যা, তাহলে -1 টা +1 হয়ে যাবে। আর এখানে এটা +1 3 4 4 2 3 4 4 2 3 4 4 2 2 গুণা 6 বিয়োগ 4 4 16,
6 বিয়োগ 16 -10 মাইনাসে প্লাসে -10 থেকে নিচে পরের সেলটা নিই রো 2 সরি রো 3 কলাম 2 যদি নেই সেক্ষেত্রে 5342 এই যে 5342 এবং যেহেতু এটি একটি প্লাস মাইনাস এটি একটি বেজোড় সংখ্যা এখানে 3 এবং 2 আছে রো 3 কলাম 2 3 আর 2 এ 5 তাহলে এখানে আছে বেজোড় সংখ্যা তাহলে এটা হবে -1 5 দুগুণা 10 বিয়োগ 12 10 বিয়োগ 12 তাহলে আমরা পাচ্ছি -2 এবং -1 দিয়ে আমি মাল্টিপ্লাই করি 2 এরপর আসেন লাস্ট যেই পয়েন্টে বাকি আছে রো 3 কলাম 3 রো 3 কলাম 3 কত 3 যোগ 3 6 তাহলে এটার অবস্থান জোড় যদি জোড় হয় -1 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু +1 আর এদিকে আমার মাইনর আছে 5334 এই যে 5334 তাহলে 4 5 20 বিয়োগ 3 3 9 20 থেকে 9 গেলে এইভাবে আমরা 9টা সেলের এগেইনস্টে প্রতিটা সেলের এগেইনস্টে 534 342 434 প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা কোফ্যাক্টর পেয়েছি রো 1 এর জন্য এই তিনটি ছিল কোফ্যাক্টর রো 2 এর জন্য এই তিনটি ছিল কোফ্যাক্টর আবার রো 3 এর জন্য এই তিনটি ছিল কোফ্যাক্টর তাহলে আমি কোফ্যাক্টর গুলোকে সাজিয়ে লিখি 10 4 2 10 4 7 10 -4 -7 10 -4 -7 একইভাবে 0 4 -3 0 4 -3 -10 to 11 -10 to 11 অর্থাৎ এখন আমরা কোফ্যাক্টরটা অ্যাকচুয়ালি করেছি কি প্রত্যেকটা সেলের জন্য মাইনরটা বের করে তার ডিটারমিনেন্টকে মাল্টিপ্লাই করেছি -1 টু দি পাওয়ার i + j দিয়ে এইভাবে করে আমরা প্রত্যেকটা সেলের এগেইনস্টে একটা কোফ্যাক্টর পেয়েছি অর্থাৎ a11 এর জন্য কোফ্যাক্টর পেয়েছি 10 তাহলে a11 ঘরে এখন বসবে 10 একইভাবে a12 এর জন্য পেয়েছি -4 রো 1 কলাম 2 এর জন্য রো 1 কলাম 2 এর জন্য তাহলে এখানে বসলো -4 একইভাবে a13 রো 1 কলাম 3 এর জন্য -7 তাহলে রো 1 কলাম 7 এর জন্য কলাম 3 এর জন্য -7 এভাবে করে প্রতিটার জন্য আমরা বসালাম 10 -4 -7 0 4 -3 0 4 -3 একইভাবে 10 to 11 -10 to 11 এই ছিল আমাদের কোফ্যাক্টর আশা করি আমরা কোফ্যাক্টর ব্যাপারটা ক্লিয়ার হয়েছি কোফ্যাক্টর বের করার পরে আমাদের ছিল অ্যাডজয়েন্ট আমরা আমাদের যখন ম্যাথটা করছিলাম তখন আমরা দেখেছি অ্যাডজয়েন্ট বের করার জন্য আসলে কোফ্যাক্টরটা প্রয়োজন হয় তাহলে অ্যাডজয়েন্টটা কিভাবে বের করতে হয় আমরা প্রথমত কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আশা করি বুঝতে পেরেছি কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমাদেরকে এখন যা করতে হবে তা হলো ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ আমরা একেবারে প্রথম ক্লাসে যখন টাইপস অফ ম্যাট্রিক্স করছিলাম তখন শিখেছিলাম ট্রান্সপোজ খুবই সহজ একটা জিনিস ট্রান্সপোজ মানে হলো রো গুলোকে কলামে কনভার্ট করে দেওয়া যেমন কোফ্যাক্টর অফ ডি এর ক্ষেত্রে দেখুন রো আছে কোনগুলো এখানে রো আছে 10 -4 -7 সেটাকে যখন আমরা কি ট্রান্সপোজ করব অ্যাডজয়েন্ট বের করার জন্য কোফ্যাক্টর ডি কে ডি ম্যাট্রিক্সের কোফ্যাক্টরকে আমরা যখন ট্রান্সপোজ করব তখন আমরা অ্যাডজয়েন্ট অফ ডি পেয়ে যাব দেখুন ট্রান্সপোজ মানে হলো রোটা কলামে কনভার্ট হয়ে যাবে যেমন 10 -4 -7 হয়ে যাবে এই রোটা হয়ে যাচ্ছে কলাম 10 -4 -7 একইভাবে 0 4 -3 এটা ছিল রো আকারে এটা হয়ে যাবে কলাম 0 4 -3 একইভাবে -10 to 11 এটা হয়ে যাচ্ছে -10 to 11 ঠিক আছে এই ছিল আমাদের অ্যাডজয়েন্ট অফ ডি অ্যাডজয়েন্ট অফ ডি বের করার জন্য আমাকে কোফ্যাক্টর অফ ডি বের করতে হয়েছে কোফ্যাক্টর অফ ডি থেকে আমরা যখন ট্রান্সপোজ করেছি তখন আমরা যেটা পেলাম সেটাকে আমাদের বলছি অ্যাডজয়েন্ট অফ ডি এখন আমরা চলে আসি ইনভার্স অফ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জেনেছি ইনভার্স অফ ম্যাট্রিক্সের ফর্মুলা হলো ইনভার্স 1 ইকুয়ালস টু 1 ডিভাইড বাই a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ a অর্থাৎ কোন ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করে তাকে সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে ডিভিশন করলে বা ডিভাইড করলে যেই মানটা পাওয়া যাবে সেটাই হলো আমার ইনভার্স ম্যাট্রিক্স সো একটু আগে আমরা যেটা করেছিলাম অ্যাডজয়েন্ট অফ এটা আমরা বের করেছি আমরা
কোন একটা আমি যদি এই অ্যাডজয়েন্ট অফ এ এর ফর্মুলাটা কাজে লাগাই, তাহলে আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স ডি এর ফর্মুলা কি পাচ্ছি? ডি ইনভার্স 1 এর ক্ষেত্রে 1/d ডিটারমিনেন্ট অ্যাডজয়েন্ট অফ ডি হবে। ঠিক আছে, এ ইনভার্স 1 যদি 1/a ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ হয়, সেক্ষেত্রে ডি ইনভার্স সমান সমান 1/d ডিটারমিনেন্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ ডি হবে। সো অ্যাডজয়েন্ট অফ ডি আমরা একটু আগে বের করে নিয়েছি, 10 - 4 7 0 4 3 -10 2 11 10 - 4 7 -7 0 4 -3 -10 2 11 -10 2 11। ওকে, এখন ডি ম্যাট্রিক্সের ডি ডিটারমিনেন্ট যেটা 1/d ডিটারমিনেন্ট, এটা আমরা অ্যাকচুয়ালি বের করেছি আগেই। আমরা আমাদের ইমিডিয়েট লাস্ট ক্লাস থেকে ডিটারমিনেন্ট ডি এর মান বের করেছি, আমরা সেটা একটু দেখে আসি। এই যে 5 3 4 3 4 2 4 3 4, আমরা সেক্ষেত্রে ডিটারমিনেন্টটা কিভাবে বের করছিলাম, যে রোটা নিয়েছি, ঠিক আছে, 5 এর জন্য 5 বরাবর রো এবং কলামটা বাদ যাবে, মাইনারটা বসবে 4 3 2 4, এখানে এটা প্যারালাল লাইন হবে, এখানে একটু এগুলো প্যারালাল লাইন হবে, কারেকশন করে নিই আমরা একটু। ঠিক আছে, ম্যাট্রিক্স বার হবে না, এগুলা প্যারালাল লাইন হবে। তাহলে আবার 4 × 4 - 3 × 2 4 4 16 বিয়োগ 3 2 6 3 4 12 বিয়োগ 4 2 8 3 3 9 বিয়োগ 4 4 16। এটা আমরা গত ক্লাসে সলভ করেছি। সেখান থেকে আমরা এই ম্যাট্রিক্সের জন্য আমরা ডিটারমিনেন্ট পেয়েছিলাম 10। ওখান থেকে আমরা এই ডিটারমিনেন্টের 10 মানটা পেয়েছি। আমরা প্রয়োজন হলে আমরা একই অঙ্কে আমরা ব্যবহার করার চেষ্টা করছি, যাতে করে আমাদের মধ্যে সিমিলারিটি থেকে আমরা খুব সহজেই ধরে নিতে পারি। একটি ম্যাথ আমরা খুব সহজ, একটি ম্যাথ আমরা ভালো করে সব ধরনের নিয়ম দিয়ে বুঝে নিতে পারলে, এরপর আমরা মাল্টিপল টাইপসের আমরা অনেক ধরনের ম্যাথস, অনেকগুলো ম্যাথস আমরা একই নিয়মে করতে পারবো। এই সিমিলারিটি বজায় রাখার জন্য আমি একই ইয়াটাকে নিয়েছি, স্যাম্পলটাকে নিয়েছি বা এক্সাম্পলটাকে নিয়েছি, আমরা যাতে সহজে বুঝতে পারি। তাহলে ডি ডিটারমিনেন্ট আমরা পেয়েছিলাম 10। সো 1/d ডিটারমিনেন্ট মানে হলো 1/10। এটা দিয়ে আমরা যদি ডিভিশন করি, তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাব। আশা করছি আমরা সবাই এর মধ্যে কিভাবে ডিটারমিনেন্ট বের করতে হয় তা দেখেছি, কিভাবে মাইনর বের করতে হয় তা দেখলাম। মাইনর বের করার জন্য আমাদের যেটা করতে হয়, এক্সাক্ট যে সেলটা আমি সিলেক্ট করব, সেই সেল বরাবর আমাকে ম্যাট্রিক্সের মধ্যে সেই সেল বরাবরে রো এবং কলামকে অ্যাভয়েড করে বা ডিলিট করে বাকিটাকে আমরা, বাকি যে সাব ম্যাট্রিক্সটা থাকবে তাকে আমরা মাইনর হিসেবে নিব। এরপরে মাইনর বের করার পর আমরা কোফ্যাক্টরটা শিখেছি, কোফ্যাক্টরটা কিভাবে বের করব। মাইনর নিলে ওই মাইনরটাকে আমরা এক্সাক্ট মাইনরটাকে, এই পয়েন্টের জন্য মাইনর পাচ্ছি এটা, এই মাইনরটা ডিটারমিনেন্ট বের করব, তাকে -1 টু দি পাওয়ার i প্লাস জে বা রো প্লাস কলাম দিয়ে সংখ্যা দিয়ে কি করব, গুণ করব। এইভাবে করে আমরা কোফ্যাক্টর বের করে দেখেছি। কোফ্যাক্টর বের করার পরে কোফ্যাক্টর যেটা হয়, সেই কোফ্যাক্টরটাকে ট্রান্সপোজ করলে, অর্থাৎ রো গুলোকে কলামে কনভার্ট করে দিলে যা পাবো তাকে আমরা ট্রান্সপোজ বলছি। সেই কোফ্যাক্টর অফ ডি এর ট্রান্সপোজকে আমরা বলি অ্যাডজয়েন্ট অফ ডি। আর ওই অ্যাডজয়েন্ট অফ ডি কে ডি ডিটারমিনেন্ট দিয়ে যদি ডিভাইড করি, যা পাবো তাকে বলা হচ্ছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স ডি। এবার আমরা বিজনেস অ্যাপ্লিকেশনটা আবার ফিরে যাই। আমরা দেখছিলাম এ, বি এবং সি 3000, 2000 এবং রেসপেক্টিভলি 2500 টাকা পর্যন্ত তারা কি করতে পারে, ইনভেস্ট করতে পারে। তিনজনে সর্বোচ্চ ইনভেস্ট করতে পারে। তার মধ্যে এ এক্স দামের শেয়ার কিনেছে 5টি, ওয়াই দামের 3টি এবং জেড দামের 4টি। এইভাবে বাকিগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5x + 3y + 4z, এখানে এর ইনভেস্টমেন্ট, যার এর ক্যাপাবিলিটি, এর অ্যাফোর্ডেবিলিটি দেখানো হচ্ছে। বি 2000 টাকা ইনভেস্ট করে 3x + 4y + 2z জন্য এক্স দামের শেয়ার কিনে 3টি, ওয়াই দামের শেয়ার কিনে 4টি, জেড দামের শেয়ার কিনে 2টি। অনুরূপভাবে আমরা সি এর ইনভেস্টমেন্টও দেখতে পাচ্ছি। এখন আমাকে বের করতে বলেছে এক্স শেয়ারটির যে দাম, এক্স দামের যে শেয়ারটি, তার আসলেই প্রতি শেয়ারের দাম কত, প্রতি শেয়ারের ওয়াই শেয়ার যেটি, এটার প্রতি শেয়ারের দাম কত, জেড দামের শেয়ার যেটি, তারও দাম কত, প্রতিটি শেয়ারের ভ্যালু বের করতে বলেছে। আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়েছি। সাজানোর পরে আমরা কি করেছিলাম, এটাকে একটা ম্যাট্রিক্স নামকরণ করেছিলাম ডি, কোএফিশিয়েন্ট গুলোকে এবং ভেরিয়েবল গুলোকে ভি দিয়েছিলাম, ভি ভায়োলিনের ভি। এরপরে আমরা যেটা ফলাফল ছিল, যে ইনভেস্টমেন্ট যেটা ছিল, সেটাকে আমরা বি ম্যাট্রিক্স দিয়ে সাজালাম। এখন এখান থেকে আমরা বি সমান সমান ডি ইনভার্স ইনটু
বি পেয়েছিলাম। তো এই এক্স্যাক্টলি এই উদাহরণটাকেই আমরা একটু আগে কিন্তু সলভ করেছি। 5 3 4 3 4 2 4 3 4 এই ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা ডি ম্যাট্রিক্সটাকে কিন্তু আমরা একটু আগে সলভ করেছি। এই ম্যাট্রিক্সটা থেকে আমরা কোফ্যাক্টর বের করেছি। কোফ্যাক্টর বের করার পরে এখান থেকে কোফ্যাক্টরকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের করেছি এবং অ্যাডজয়েন্টকে ব্যবহার করে আমরা এখান থেকে ইনভার্সটা বের করে নিয়েছি। তো আলটিমেটলি আমার কিন্তু ক্যালকুলেশনটা হয়েছে। আমি তারপরেও ক্যালকুলেশনটা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে হুবহু রেখেছি যে ইনভার্সটা আমি কিভাবে বের করব। ইনভার্স বের করার জন্য আমাকে অ্যাডজয়েন্ট লাগবে, ডিটারমিনেন্ট লাগবে। ডিটারমিনেন্ট আমি আগে করেছি, আপনারা পুনরায় করে নিতে পারেন। যেহেতু করিয়েছি আমি রিপিট করিনি। অ্যাডজয়েন্টটা বের করার জন্য কি করব, অ্যাডজয়েন্টের জন্য আমাকে কোফ্যাক্টর লাগবে, কোফ্যাক্টরকে ট্রান্সপোজ করতে হবে। সো আমি কোফ্যাক্টরকে আগে বের করে দেখিয়েছি। ওই একই জিনিসটাকে আমি এখানে শুধু পুনরায় ব্যবহার করেছি। ক্যালকুলেশনটা আমি আর দেখাচ্ছি না, ক্যালকুলেশনটা এই এক্সাক্ট ক্যালকুলেশনটাই আমরা তখন করেছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আশা করি আমরা ওই ক্যালকুলেশনটাই বজায় রাখবো। আমরা ওটাই আমি শুধু এখানে পেস্ট করেছি নতুন করে ক্রনোলজিটা বোঝানোর জন্য। ঠিক আছে, আমরা প্রত্যেকটা কোফ্যাক্টর বের করে নিলাম। কোফ্যাক্টর বের করার পরে কোফ্যাক্টর ডি বের করেছি। কোফ্যাক্টর ডি থেকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট অফ ডি এবং অ্যাডজয়েন্ট অফ ডি কে ডি ডিটারমিনেন্ট অর্থাৎ 10 দিয়ে ডিভাইড করলে আমরা ইনভার্স অফ ম্যাট্রিক্স ডি বা ডি ইনভার্স 1 পেয়ে গেলাম। এখন আমাকে যেটা করতে হবে ভি বের করতে হবে। ভি বের করার জন্য আমরা দেখেছি ডি ইনভার্স কে বি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই যে ডি ইনভার্স কে বি দিয়ে মাল্টিপ্লাই, অর্থাৎ এই ডি ম্যাট্রিক্স থেকে আমার এই ভিটা আমার যদি বের করতে হয় সেক্ষেত্রে আমি পক্ষান্তর করে ভি সমান ডি ইনভার্স বি। ডি ইনভার্স মানে হলো এটার ইনভার্সকে আমরা এই যে মানটা এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখানে এখন পেয়ে যাব। আসুন আমরা দেখতে পাচ্ছি ডি ইনভার্স 1 এর মান একটু আগে আমি বের করেছি। এটা আমরা ডি ইনভার্স এর মান দেখলাম এবং বি এর মান হলো আমার 3000 2000 এবং 2500। এখন আমরা চিরায়ত নিয়ম আমরা যেটা আগেও শিখেছি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন সেটা পুনরায় ব্যবহার করব। আমরা প্রথমে প্রতিটি রো দিয়ে ম্যাট্রিক্সের রো গুলো দিয়ে কলামকে গুণ করে কলাম আকারে বসাবো। যেমন 10 গুণ 3000 30000 যোগ 10 গুণ এই রো দিয়ে আমরা কি করব, এই রোটা দিয়ে কলামকে মাল্টিপ্লাই করে কলাম আকারে বসাবো। যেহেতু এটি একটি 3x3 ম্যাট্রিক্স, এটি একটি 3x3 ম্যাট্রিক্স, আবার এটি একটি 3x1 ম্যাট্রিক্স। আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান। এই প্রথম ম্যাট্রিক্সটার কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সংখ্যার সমান। তাহলে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সমান, এখানকার কলাম যেহেতু এখানকার রো এর সংখ্যার সমান, তাই এই দুটোর মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা পসিবল। তো আমরা প্রথমে এটাকে এই রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করি। 10 গুণ 3000 30000, 0 গুণ 2000 0, -10 গুণ 2500 -25000, -4 into 3000 12000, 4 into 2000 plus 8000, 2 into 2500 5000, কিভাবে -7 into 3000 -21000, -3 into 2000 -6000, 11 into 2500 27500। আমরা যখন এগুলোকে যোগ করে নিই 30000 থেকে 25000 বিয়োগ করলে 5000, 8000 plus 5000 13000 থেকে আমরা 12000 মাইনাস করলে 1000, এদিকে 27500 মাইনাস 27500 minus 27000 equals to 500। এরপরে আমরা এখন এখানে আমরা করেছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করেছি। কিন্তু এখন যেটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে, এই দুটোর মধ্যে যেটা হবে সেটা হলো স্কেলার মাল্টিপ্লিকেশন, যেটা আমরা ইমিডিয়েট প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করেছি। তাহলে এই 10 দিয়ে আমরা যদি প্রতিটা মানকে আমরা জানি স্কেলার মাল্টিপ্লিকেশনের নিয়ম হলো যেই কনস্ট্যান্ট ফিগার দিয়ে আমরা মাল্টিপ্লিকেশন করব বা ডিভিশন করব প্রতিটা ম্যাট্রিক্সের প্রতিটা মানকেই সেই স্কেলার মানটা দিয়ে গুণ হবে অথবা ভাগ হবে। সো যেহেতু এখানে ভাগ সম্পর্ক আছে 1/10, তাহলে আমি 1/10 into 5000 equals to 500,
1 by 10 into 1000 equals to 100, 1 by 10 into 500 equals to 50. So x এর ভ্যালু পাচ্ছি আমি 500, y এর ভ্যালু পাচ্ছি 100, z এর ভ্যালু পাচ্ছি 50। তাহলে আমরা সহজেই বলতে পারি যে price of share x is টাকা 500, y is 100 এবং z is 50। সো আমাদের আগের উত্তরের সাথে এটি মিলে গেছে। আমরা এই ম্যাথটি আগেও আমরা ক্রেমার্স রুল, এই যে আমরা এই ম্যাথটি সিমিলার এক্স্যাক্টলি সেম ম্যাথটিকেই আমরা ডিটারমিনেন্টস এবং ক্রেমার্স রুল ব্যবহার করে সলভ করেছিলাম। আমরা তখন যে উত্তরটা পেয়েছি এখনো এক্স্যাক্টলি সেম উত্তরটাই পেয়েছি। তো আমি আরেকটু সাম আপ করি। আজকে আমরা যা যা পড়লাম তা হলো মাইনর অফ ম্যাট্রিক্স, কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, ইনভার্স অফ ম্যাট্রিক্স এবং বিজনেস অ্যাপ্লিকেশন অফ ইনভার্স ম্যাট্রিক্স মেথড। তো আশা করি আমরা আমাদের আজকের লেসনটাকে ভালোভাবে বুঝতে পেরেছি। আর সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচারটি শেষ করছি। আসসালামু আলাইকুম।